বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসার জেনারেল অফিসার জেনারেল যে পরীক্ষাটা আজকে অনুষ্ঠিত হলো তার ইংরেজি অংশের আজকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখানে 5টি কোশ্চেন লিখে নিয়েছি। এই কোশ্চেনগুলো আমরা এক এক করে সমাধান করার চেষ্টা করব। আমি আবারও বলতেছি, আজকে ব্যাংকে অনুষ্ঠিত যে পরীক্ষাটা হলো অফিসার জেনারেল 2022 সাল ভিত্তিক যে পরীক্ষাটি হলো তার ইংরেজি অংশের সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে প্রথমে যে কোশ্চেনটি ছিল 3/4 অফ দ্য আর্থ সারফেস ড্যাশ ওয়াটার। 3/4 অফ দ্য আর্থ সারফেস ড্যাশ ওয়াটার। আমরা জানি যদি সাবজেক্টের মধ্যে যদি শতকরা বা ভগ্নাংশ থাকে তাহলে হচ্ছে ওই শতকরা বা ভগ্নাংশ এর পরেরটি প্রকৃত সাবজেক্ট। এর আগে যে আমি ক্লাসটি নিয়েছি ওই রিয়াল সাবজেক্ট অফ এগ্রিমেন্টের রিয়াল সাবজেক্ট, সেখান থেকে এই কোশ্চেনটি এসেছে। দেখেন 3/4 অফ দ্য আর্থ সারফেস, তাহলে এই যে প্রকৃত ভগ্নাংশ যদি থাকে শতকরা ভগ্নাংশ হলে পরেরটি রিয়াল সাবজেক্ট, তাহলে এখানে প্রকৃত সাবজেক্ট হচ্ছে দ্য আর্থ সারফেস। তাহলে এই যে আর্থ সারফেস আছে এটি কি হবে? এটি কি সিঙ্গুলার না প্লুরাল? ঠিক আছে, এখন এখানে দেখেন এটা যদি এটা আর্থ সারফেস, এটা সিঙ্গুলার যদি হয়ে থাকে তাহলে এখানে কি হতে পারে? এটা বি নম্বর অ্যান্সার হতে পারে অথবা সি নম্বর অ্যান্সার হতে পারে। এ হবে না, ডি হবে না। কিন্তু এখন দেখেন আমরা তখন বি নেব না সি নেব? যেহেতু বলতেছে যে পৃথিবীর উপরি অংশের 4/3 হচ্ছে পানি দ্বারা আবৃত। তা যেহেতু সে নিজে নিজে আবৃত নয়, ও পানি দ্বারা আবৃত, এখানে একটা পেসিভ হবে। পেসিভ যখন হয়ে যাবে তখন হয়ে যাবে এই অক্সিলারি ভার্বের পরে ভি3। এই কারণে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ মুড অনুযায়ী অ্যান্সার হবে ইজ কভার্ড বাই ওয়াটার। ইজ কভার্ড বাই ওয়াটার। ঠিক আছে, 2 নম্বর আসেন, উড ইউ মাইন্ড ড্যাশ মি ইউর ফোন। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার ফোনটি দিবেন। তাহলে এখন দেখেন আমরা জানি মাইন্ড, এই মাইন্ডের পরে যে ভার্বটি আসবে সে ভার্বটি হবে ভি4, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। এখানে ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে? এই যে বি নম্বরে আছে আর সি নম্বরে আছে। এখন দেখেন আপনি অন্যের কাছ থেকে যে ফোনটা নিবেন, লেন্ডিং, ধার করে নিবেন, ঠিক আছে, ঠিক আছে, আপনি কলমটি নিবেন, ঠিক আছে, অন্যের কাছ থেকে, এই জন্যে এখানে হবে লেন্ডিং। উড ইউ মাইন্ড লেন্ডিং মি ইউর ফোন? আপনি যদি কিছু মনে না করেন তো আপনার ফোনটি আমাকে ধার দিবেন, ঠিক আছে। আর ব্রোয়িং হচ্ছে যে টাকা আনায়ন করা, ধার করা, এরকম করা। আর লেন্ড হচ্ছে কারো কাছ থেকে কোনো জিনিস নেওয়া, এই কারণে হচ্ছে লেন্ডিং, ঠিক আছে। সি নম্বর আসেন, অ্যান্টোনিম অফ দ্য ইনডিফারেন্ট। এখানে আসছে একটা ভোকাবুলারি আইটেম কোশ্চেন। ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে উদাসীন। আচ্ছা, এখানে যদি উদাসীন হয়ে থাকে তাহলে এখানে কি আছে? এটা ডিসিমিলার মানে ভিন্নতা, অ্যাপার্থিক মানে উদাসীন, ডিফারেন্ট মানে ভিন্ন, আর কেয়ারিং, কেয়ারিং মানে হচ্ছে যত্নবান। তো যদি অ্যান্টোনিম চাইছে, তো ইনডিফারেন্ট মানে যদি উদাসীন হয়ে থাকে তাহলে এখানে হবে অ্যান্সার কেয়ারিং। কেয়ারিং মানে যত্নবান আর ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ইনডিফারেন্ট। আচ্ছা, তারপরে 4 নম্বর, এখানেও একটা হচ্ছে যে ভোকাবুলারি বেস কোশ্চেন, মিনিং অফ সারফেস। এই সারফেস শব্দের অর্থ কি? সারফেস শব্দের অর্থ হচ্ছে ভোটাধিকার। আমরা যে ভোট দেই সেই ভোটাধিকার, ভোটের অধিকারটা হচ্ছে সারফেস। তাহলে এই কারণে যদি ভোটাধিকার হয় তাহলে এটা ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, রাইট টু ভোট, যেটাই আনসার। রাইট টু ভোট মানে কি? ভোটের অধিকার। তা সারফেস, এগুলো হচ্ছে মেমোরাইজ কোশ্চেন, এগুলো আপনি যত বেশি জানবেন আপনার এগুলো অ্যান্সার করা ততই সুবিধা হয়ে যাবে। তারপরে আসেন 5 নম্বর, এটা হলো আপনার গ্রামারের কোশ্চেন। নাইদার রানা নর হিজ ফ্রেন্ডস, নাইদার রানা নর হিজ ফ্রেন্ডস, ঠিক আছে, ড্যাশ গিলটি। এই দেখেন আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট 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 বাট অলসো অথবা অর, এই চারটি জিনিস, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো অথবা আর, এই চারটি দ্বারা যদি দুইটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্বের কাছেরটি হচ্ছে প্রকৃত সাবজেক্ট, তাহলে হচ্ছে যে হিজ ফ্রেন্ডস, এটাই হলো এখানে প্রকৃত সাবজেক্ট, ঠিক আছে। এটা অনুযায়ী আমরা ভার্ব বসাবো। তাহলে এটা যদি প্লুরাল আছে, হিজ ফ্রেন্ডস প্লুরাল, তাহলে এখানে কি কোনটা হতে পারে? ইজ হবে না, হ্যাজ হবে না, ওয়াজ হবে না, তাহলে হবে কোনটা? হ্যাভ বিন ফাউন্ড, ঠিক আছে, হ্যাভ বিন ফাউন্ড। তাহলে হচ্ছে যে এই অর, নাইদার ডট নট থাকার কারণে ভার্বের নিকটে হিজ ফ্রেন্ডস আছে, এটাই হচ্ছে প্রকৃত সাবজেক্ট, এটা প্লুরাল হওয়ার কারণে হ্যাভ বিন ফাউন্ড গিলটি। আমি যে এর আগে ক্লাসে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ক্লাস নিয়েছিলাম রিয়াল সাবজেক্ট বা প্রকৃত সাবজেক্টের উপরে,
ওখানে আমি 9টি নিয়ম পড়িয়েছিলাম। দেখেন ওই 9টি থেকে এই 1 নম্বর কোশ্চেনটি এবং এই 5 নম্বর কোশ্চেনটি এসেছে, ঠিক আছে? তাহলে বেশি পড়ার দরকার নেই, আপনাকে গোছায় পড়তে হবে, ঠিক আছে? আশা করি পরবর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো থেকে আপনারা আরো উপকৃত হবেন। 6 নম্বর কোশ্চেনে আসতেছি। এখানেও একটি ভোকাবুলারি বেস কোশ্চেন। টেক সামথিং টু টাস্ক। টেক সামথিং টু টাস্ক শব্দের অর্থ হচ্ছে যে অবজ্ঞা করা বা তিরস্কার করা। তিরস্কার করা যদি হয়ে থাকে তাহলে এখানে কিন্তু স্কল্ড ফোনেও অবজ্ঞা করা বা তিরস্কার করা। আচ্ছা, বাকিগুলো অ্যান্সার দেখি। টু গিভ সামওয়ান অ্যান অ্যাক্টিভিটি, কাউকে কাজের সুযোগ দেওয়া। প্রেইজ সামওয়ান মানে প্রশংসা করা। প্রেইজ সামওয়ান প্রশংসা করা। আর টু টেক রিভেঞ্জ, রিভেঞ্জ শব্দের অর্থ হচ্ছে যে প্রতিশোধ নেওয়া। তাহলে যেহেতু এখানে টেক সামথিং টু টাস্ক মানে অবজ্ঞা করা বা তিরস্কার করা, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এ নাম্বার, টু স্কল্ড সামওয়ান মানে কাউকে অবজ্ঞা করা। 7 নম্বর এখানে একটা কারেকশন আসছে, কারেক্ট সেন্টেন্স। 4টি সেন্টেন্সের মধ্যে আমাদের কারেক্ট সেন্টেন্সটা বের করতে হবে। তো এখানে আছে হোয়ার হ্যাভ ইউ বর্ন। যখন জন্মগ্রহণ করি, এখানে কি আছে? আই ওয়াজ বর্ন। যখন আপনি প্রশ্ন করবেন কোথায়, তাহলে ওয়ার ইউ বর্ন। এই ইউর সাথে তো আপনার ওয়ার হবে, ওয়াজ হবে না। তাহলে এখানে আছে ওয়ার ইউ বর্ন। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি নম্বর, ঠিক আছে? এখন আপনারা বলতে পারেন বাকিগুলো কেন নয়? দেখেন এই যে বাকিগুলো যদি হয় তাহলে হচ্ছে দেখেন এই যে প্রেজেন্ট পারফেক্ট, মূলত সেখানে মূল কথা হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হতে হবে। জন্মগ্রহণ করা অর্থে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়। আর প্রশ্ন করলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের ইন্টারোগেটিভ করতে হবে। যদি ইন্টারোগেটিভ করতে চান, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্টারোগেটিভ হচ্ছে, ঠিক আছে, এই ওয়াজ, ওয়াজ বা ওয়্যার আপনাকে সামনে দিতে হবে। সাবজেক্টের পূর্বে ওয়াজ বা ওয়্যার আপনি দিবেন। আর যদি ডাব্লিউএস দিয়ে কোশ্চেন করেন তাহলে ডাব্লিউএস ওয়ার্ড দিবেন। আর তারপরে ওয়াজ ওয়্যার আপনাকে বসাতে হবে। তাহলে এখানে দেখেন এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে ওয়াজ বা ওয়্যার, পরে ইউর সাথে যেহেতু ওয়াজ না বসে ওয়্যার বসে, তাহলে এই জন্য অ্যান্সার হচ্ছে বি নম্বর অ্যান্সার। 8 নম্বরে আপনি দেখেন সিনোনিম অফ ল্যামেন্ট। এই যে ল্যামেন্ট মানে হচ্ছে বিলাপ করা, ঠিক আছে? মানে এই যে আমরা যখন কোনো কিছু শোকে পড়ি বা কোনো আমাদের অবস্থা খারাপ হয়, ঠিক আছে, আমরা কান্নাকাটি করি, বিলাপ করি, এটাই হচ্ছে ল্যামেন্ট, ঠিক আছে? এখন দেখেন 4টি অপশন আছে, এখানে সিনোনিম চাওয়া হয়েছে অর্থাৎ সমার্থক শব্দ। ডিলাইট মানে হচ্ছে যে আনন্দ করা, ঠিক আছে? বিমন মানে হচ্ছে যে এটা শব্দের অর্থ হচ্ছে যে আপনার এই ক্রন্দন করা বা বিলাপ করা, ঠিক আছে? এক্সাল্ট মানে হচ্ছে উল্লাসিত করা। আর রিজোসিক, ঠিক আছে, রিজয়েস শব্দের অর্থ হচ্ছে যে উল্লাস করা। তাহলে যদি এটা উল্লাস করা এটা হচ্ছে আনন্দ করা, এখানে যেহেতু বিলাপ করা আসছে তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বিমন। এটা হচ্ছে যে আপনার হচ্ছে যে বিলাপ করা। 9 নম্বর কোশ্চেন, ইফ ইউ ডিলে ইউ ড্যাশ। আপনারা জানেন যে ডিলে এটা এই শব্দের অর্থ হচ্ছে যে সময় নষ্ট করা। ডিলে শব্দের অর্থ সময় নষ্ট করা। যদি সময় নষ্ট করা হয় তাহলে কোনটা হতে পারে? দেখেন, ডু ইউর ওয়ার্ক ডিলাইন্টলি, আপনি আপনার কাজ করবেন আনন্দের সহিত। ডু ইউর ওয়ার্ক স্লোলি, আপনি আপনার কাজ হবে স্লোলি মানে ধীর গতিতে। তবে হেজিটেট টু ডু ইউর ওয়ার্ক, আপনি আপনার কাজ করতে ইতস্তত হবেন। আর ডু ইউর ওয়ার্ক কুইকলি, আপনি আপনার কাজ দ্রুত করবেন। যদি ডিলে করলে সময় নষ্ট হয়, যদি সময় নষ্ট হয় তাহলে আপনার কাজ কি হবে? স্লোলি হয়ে যাবে। এই কারণে অ্যান্সার হচ্ছে বি নম্বর অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটা দেখেন। এই কোশ্চেনটা আপনাকে পেতে হলে আপনাকে গ্রামার ভালো করে জানতে হবে। দেখেন, দ্য স্কাউটস ইন মাই স্কুল, আমার স্কুলের স্কাউটে, হোয়ার শিওর টু ভিজিট, যেখানে নিশ্চিতভাবে ভিজিট করা হয়েছে, ভিজিট দ্য ফ্লোডেড টাউন, দ্য কন্ডিশন। এই দেখেন দ্য কন্ডিশন থেকে এখানে কমার পরে দ্য কন্ডিশন থেকে অংশটা শুরু হয়ে গেছে। এখন এই কন্ডিশন, দ্য কন্ডিশন ড্যাশ ওয়াজ নট নোন, এই যে আমরা যে ভিজিট করেছি, ভিজিট করার এই যে অবস্থাটা ওয়াজ নট নোন, আমাদের কাছে জানা নেই। আচ্ছা, দেখেন এই যে স্কুলের এখানে ভার্ব, আপনি যখন এই ধরনের কোশ্চেন থাকবে, ঠিক আছে, বিশেষ করে ভার্বের আগে যদি কোনো কিছু থাকে বা ভার্বের জায়গায় থাকে, তখন আপনাকে দেখতে হবে ক্লোজটি, দেখতে হবে ক্লোজ সম্পর্কে আপনাকে ভালো ধারণা থাকতে হবে। এই দেখেন এই যেখানে কমা আছে, কমার আগের যে অংশটি আছে এটা একটা অংশ ক্লোজ, আর কমার পরে একটা অংশ ক্লোজ। তো দেখেন এই অংশের মধ্যে এই স্কুল হলো সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। আর এই সাবজেক্টের দেখেন এই সাবজেক্টের ভার্ব হচ্ছে ওয়্যার, এটা হচ্ছে ওয়্যারটা হলো ভার্ব। তাহলে আমি প্রথম অংশের সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। আবার দেখেন দ্বিতীয় অংশ আছে, এই দ্বিতীয় অংশ দ্য কন্ডিশন, দ্য কন্ডিশনের পরে ড্যাশ আছে। আর দ্য কন্ডিশনের পরে ড্যাশ আছে। এখন আপনি এইখানে
লিঙ্কার নিবেন না লিঙ্কার নিবেন না। দ্য কন্ডিশনের পরে দেখেন এখানে অলরেডি একটা ভার্ব আমাদের আসে গেছে, এখানে সাবজেক্ট আমরা পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। তার মানে এখানে আমি আর এখানে অনেকে মনে করতে পারে দ্যাট, আপনি যদি দ্যাট নেন, তা দ্যাট দুইটা অংশকে যুক্ত করতেছে, আবার একই সাথে দ্যাটের একটা ভার্ব লাগবে। আপনি যদি এখানে দ্যাট নেন, সাপোজ আমি দ্যাট নিলাম, তা দ্যাট যে নিলাম কন্ডিশনের ভার্ব তো ওয়াজ আমরা পাইছি, কিন্তু দ্যাটের যে একটা ভার্ব লাগবে, যেহেতু আর একটা ভার্ব নেই, এই জন্য আমরা এখানে দ্যাট নিতে পারবো না, এখানে দ্যাট হবে না। আচ্ছা দ্যাট হবে না, তাহলে হুজ নিতে পারবো? হ্যাঁ হুজ আমরা নিতে পারি। হুজের পরে, হুজ পসেসিভ ক্ষেত্রে হুজ বসে, হুজ একাই বসতে পারবে না, হুজের পরে একটা নাউন লাগবে, যেহেতু এর পরে কোনো নাউন নেই, ভার্ব আছে, এই কারণে আমাদের এই হুজটা বসবে না। আচ্ছা তাহলে এখানে অ্যান্সার ইন হুইচ অথবা অফ হুইচ হতে পারে। দেখেন আপনি প্রিপোজিশনের পরে আমরা অবজেক্ট বসে, কিন্তু অবজেক্ট বসে, তাহলে এই হুইচটা এখানে অবজেক্টিভ ফর্ম হিসেবে আছে, অথবা এই হুইচটাও অবজেক্টিভ ফর্ম হিসেবে আছে, কিন্তু আমরা ইন হুইচ নেব না অফ হুইচ নেব। এখন আসেন দেখেন দা কন্ডিশনটা কি স্থান বোঝাচ্ছে, যদি কন্ডিশনটা স্থান বোঝাইতো তাহলে আমরা ইন হুইচ নিতাম, যেহেতু কন্ডিশনটা একটা অবস্থা বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে না, এই কারণে অ্যান্সার হবে অফ হুইচ। যদি এইরকম থাকতো রংপুর, রংপুর ড্যাশ, তখন হইতো ইন হুইচ। রংপুর ইন হুইচ, ইন হুইচ বসে না, ঠিক আছে, রংপুর হোয়ার বসে, কিন্তু রংপুর ইন হুইচ, ঠিক আছে, এই যে স্থান যখন বোঝায় তখন এই যে ইন প্রিপোজিশনটা আমরা বসাই স্থানের ক্ষেত্রে, শেখার ক্ষেত্রে যখন স্থান থাকতো তখন আমরা ইন হুইচ বসতো, যেহেতু এখানে কন্ডিশন আছে এই কারণে অ্যান্সার হবে অফ হুইচ। 11 নম্বর কোশ্চেন দেখবো আমরা, আই ড্যাশ নিউজ পেপার্স এভরিডে। অপশনে আছে ইউজ টু রিডিং, ইউজ টু রিড, অ্যাম ইউজ টু রিডিং। দেখেন যদি ইউজ টুর ব্যবহার হচ্ছে, শুধু ইউজ টু যদি থাকে, ইউজ টু এর পরে ইউজ টু বসে, যে অতীত অভ্যাসগত, অবশ্যই বাক্যটা অতীতের বাক্য হবে, এবং অতীতের অভ্যাসগত কর্ম, আমরা নিয়মিত কাজটি করতাম, এরকম অর্থে ইউজ টু বসে, অর্থাৎ অতীতের অভ্যাসগত কর্মে ইউজ টু বসে। তাহলে ইউজ টু এর পরে ইউজ টু প্লাস V1, কিন্তু যদি বি ইউজ টু প্লাস V4 হয়, কিন্তু অবশ্যই এখানে সাবজেক্টটা ব্যক্তিবাচক হতে হবে। আমি আবার বলতেছি ইউজ টু এর পরে V1, ইউজ টু এর পরে সর্বদাই V1, কিন্তু বি ইউজ টু এর পরে V4 অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে যদি সাবজেক্টটা ব্যক্তিবাচক হয়, আর যদি বস্তুবাচক হয় তাহলে কিন্তু V1ই হবে। তাহলে এখন এখানে আসে দেখেন, এখানে বি ইউজ টু আছে না শুধু ইউজ টু আছে, যদি এখানে ইউজ টু থাকতো তাহলে শুধু রিড হইতো, এই কারণে এটা অ্যান্সার ভুল। ইউজ টু আছে, ইউজ টু এর পরে V1 আছে, এটা হতে পারে। তারপরে আসে দেখেন বি ইউজ টু আইএনজি, দেখেন বি ইউজ টু আইএনজি, এখন যদি আমরা অতীত অভ্যাসগত কর্মের ক্ষেত্রে, তাহলে এখন আমরা এখানে ইউজ টু রিড নিউজ পেপার নেব না বি ইউজ টু রিডিং নেব, ঠিক আছে। তাই যদি এরকম থাকে তখন আপনি এই বি ইউজ টুটাই ব্যবহার করবেন। তাহলে আই অ্যাম ইউজ টু রিডিং নিউজ পেপার এভরিডে, যদি আই এর জায়গায় এখানে যদি ব্যক্তিবাচক না থাকে, যদি বস্তুবাচক হতো তাহলে কিন্তু তখন কিন্তু রিড হতো, যদি এখানে ব্যক্তিবাচক আছে তাহলে এই যখন অ্যান্সার হচ্ছে আই অ্যাম ইউজ টু রিডিং, অর্থাৎ বি ইউজ টু এর পরে V4 হবে, সাবজেক্ট ব্যক্তিবাচক যদি হয়। তারপরে 12 নম্বর কোশ্চেন থাকে আই উইশ আই ড্যাশ অল দ্য কোশ্চেন্স কারেক্টলি। আই উইশ, এই যে আই উইশ যদি হয় তাহলে পরবর্তী আই উইশটা কিন্তু অবাস্তব কল্পনার ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে আমার ইচ্ছা কিন্তু আমি ওটা আর বাস্তবে করা সম্ভব হবে না, এক্ষেত্রে আই উইশ ব্যবহৃত হয়। আই উইশ যখন যদি বসে তাহলে বি ভার্ব যদি আসে আই উইশ এর পরে ওয়্যার আসে, আর যদি বি ভার্ব ছাড়া অন্য ভার্ব আসে তাহলে ওই ভার্বটা পাস্ট ফর্মে ব্যবহৃত হবে। তাহলে দেখেন আই উইশ, আই কি, এই যে পাস্ট ফর্ম এখানে অ্যান্সার্ড আছে, তাহলে আই উইশ আই অ্যান্সার্ড অল দ্য কোশ্চেন কারেক্টলি, এখানে বি নম্বর অ্যান্সার। সি নম্বর আসেন, এখানে দেওয়া আছে দেয়ার ইজ এ ব্রেক থ্রো ইন দ্য নেগোসিয়েশন বিটুইন দ্য রিবেল গ্রুপ অ্যান্ড দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, এখানে বলতেছে এই ব্রেক থ্রো শব্দের অর্থ কি, অর্থাৎ হচ্ছে কি দেয়ার ইজ এ ব্রেক থ্রো ইন দ্য নেগোসিয়েশন, একটা আলোচনা হয়েছে, কারদের মধ্যে আলোচনা হয়েছে, বিটুইন
রিবেল গ্রুপ বিদ্রোহী গ্রুপের সাথে অ্যান্ড দ্য গভর্নমেন্টের সাথে বিদ্রোহী গ্রুপের একটা আলোচনা হয়েছে। এই ব্রেক থ্রো হচ্ছে যে কোনো কিছু সমস্যার উন্নতি সাধন করা, অর্থাৎ একটা সমস্যার সৃষ্টি হয়েছে, এই সমস্যাটাকে উন্নতর করা বা একটা সমস্যার সমাধানে আসায় ব্রেক থ্রো বসে, অর্থাৎ সমাধান করার চেষ্টা করা অর্থে ব্রেক থ্রো ব্যবহৃত হয়। তাহলে এখানে কি হতে পারে, তাহলে তাহলে ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট একটা গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছে, ইন্টারভ্যাল মানে হচ্ছে মানে অন্তর্বর্তীমূলক, ঠিক আছে, ডেডলেক মানে অচলাবস্থা, আর ইন্টারাপশন, ঠিক আছে। এই যে চারটি আছে, এই চারটির মধ্যে অ্যান্সার কোনটি হতে পারে? এখন দেখেন এই ইম্পর্টেন্ট, এখানে তো ইন্টারভ্যাল হবে না, ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট, যেহেতু বিদ্রোহী গ্রুপের সাথে গভর্নমেন্টের একটা আলোচনার সমাধানের উন্নতি হয়েছে, এই কারণে আর ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট, এই কারণে অ্যান্সার হচ্ছে এ। 14 নম্বর দেখেন, দেয়ার ইজ স্ট্রং ফ্রেন্ডশিপ, এটা গুরুত্বপূর্ণ কি বন্ধুত্ব আছে ড্যাশ তাস্কিয়া অ্যান্ড নাজিয়া, তাস্কিয়া এবং নাজিয়ার মধ্যে কি আছে, একটা শক্তিশালী বা গুরুত্বপূর্ণ বন্ধুত্ব আছে। যদি দুইয়ের মধ্যে হয় তাহলে বিটুইন, আর দুইয়ের অধিক হলে এমন। এখানে যেমন একটা এখানে কোশ্চেন দেখলেন একটু আগেই, এই দেখেন এই যে বিটুইন, এই যে বিটুইন দেখেন, এই যে বিটুইন, এই যে রিবেল গ্রুপ এন্ড গভর্নমেন্ট, দুই জনের মধ্যে আছে বিটুইন, দেখেন এখানে কিন্তু বিটুইন বসছে। ঠিক আছে, আমরা এটা যদি একটু মাথায় খেলি তাহলে আমরা কিন্তু এই কোশ্চেনটার অ্যান্সার এমনিতেই করতে পারি। তাহলে দুইজন যেহেতু আছে এই কারণে অ্যান্সার হবে বিটুইন। 15 নম্বর কোশ্চেন আমরা দেখব। এখানে বলা হচ্ছে হোয়াট ডাজ রুল অফ থাম মিনস, রুল অফ থাম বলতে কি বোঝায়? দেখেন রুল অফ থাম হচ্ছে এক ধরনের নিয়ম, ঠিক আছে, এক গণ্ডি বা এক ধরনের নিয়ম, যে নিয়মটা, ঠিক আছে, অতীতে কোনো কিছু ঘটেছে এরকম অভিজ্ঞতার আলোকে নেওয়া হয়, ঠিক আছে, অর্থাৎ অতীতের অভিজ্ঞতার আলোকে কোনো সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে রুল অফ থাম, বা কোনো কিছু নিয়ম জারি করা হচ্ছে রুল অফ থাম। এখন এই ঘটনাটা যে ভবিষ্যতে আবার ওভাবেই ঘটবে, ঘটতে পারে আবার নাও ঘটতে পারে, অর্থাৎ অতীতের অভিজ্ঞতা থেকে কোনো কিছু নিয়ম তৈরি করাই হচ্ছে রুল অফ থাম। এখন আসেন দেখেন কি হতে পারে, টু কমপ্লেন উইথ এংরি ডিসিশন আছে, এটা রাগান্বিত কোনো সিদ্ধান্ত নয়। টু গিভ এন অ্যাপ্রুভাল মানে অনুমোদন দেওয়া, এটাও হবে না। টু মেজার সামথিং কোনো কিছু পরিমাপ করা, এটাও হবে না। 2 নম্বর, এ জেনারেল গাইডলাইন একটা স্বাভাবিক গাইডলাইন ফর মেকিং ডিসিশন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ এখানে সঠিক অ্যান্সার হচ্ছে 3 নম্বর, এ জেনারেল গাইডলাইন ফর মেকিং ডিসিশন। ঠিক আছে, যেহেতু রুল অফ থাম হচ্ছে অতীতের অভিজ্ঞতার আলোকে একটা সিদ্ধান্ত নেওয়া বা কোনো কিছু নিয়ম জারি করা, এটা হচ্ছে রুল অফ থাম, এই জন্য যেটা হচ্ছে জেনারেল গাইডলাইন, একটা স্বাভাবিক গাইডলাইন ফর মেকিং ডিসিশন, ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আচ্ছা দেখেন 16 নম্বর বলতেছে হুইচ ইজ প্লুরাল, কোনটি প্লুরাল? এটাই একটা মুখস্থ নির্ভর কোশ্চেন, তারপরেও এখানে কিছু নিয়মও আছে। দেখেন ক্রাইটেরিয়ন, এই যে আমরা জানি ক্রাইটেরিয়ন ওএন থাকলে এ হলে প্লুরাল হয়, ক্রাইটেরিয়ন থেকে ক্রাইটেরিয়া, এই কারণে এটা হচ্ছে সিঙ্গুলার, ঠিক আছে। এই ইন্ডেক্স, ঠিক আছে, এটা কিন্তু সিঙ্গুলার, আইএস থাকলে এটাও সিঙ্গুলার, আইএস থেকে আইএস উঠে যায়, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সিঙ্গুলার, ক্রাইটেরিয়ন ওএন থাকলে এ যোগে প্লুরাল হয়, এই কারণে অ্যান্সার হচ্ছে এ নম্বর। 17 নম্বর কোশ্চেন দেখেন, হি ভয়েড টু ড্যাশ হিজ ফাদার্স ডেথ, ভয়েড শব্দের অর্থ হচ্ছে যে সংকল্প করা, সংকল্প করা, সংকল্প করা। তাহলে হি ভয়েড, সে সংকল্প করেছে, গ্রহণ করেছে টু ড্যাশ হিজ ফাদার ডেথ, তার বাবা মারা গিয়েছে সেটার কারণে সে একটা কি করেছে, সংকল্প করেছে। কি, এখন দেখেন রিভেন্স, রিভেন্স এখানে মূল কথা হচ্ছে রিভেন্স আর অ্যাভেন্স, এই দুটো জিনিস জানতে হবে। দেখেন রিভেন্সটা কিন্তু নাউন হিসেবে নাউন হয়, আবার এটা নাউন প্লাস ভার্ব, আর অ্যাভেন্স শুধুমাত্র ভার্ব, ঠিক আছে। রিভেঞ্জ শব্দের অর্থ প্রতিশোধ নেওয়া, অ্যাভেঞ্জ শব্দের অর্থেও প্রতিশোধ নেওয়া, কিন্তু তাহলে এখানে মূল পার্থক্যটা কি হবে? তাহলে আমরা কি, আমরা তো অবশ্যই তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সে সংকল্প করেছে, যেহেতু প্রতিশোধ নেওয়ার সংকল্প করেছে, তাহলে আমি রিভেঞ্জ মানেও তো প্রতিশোধ নেওয়া, এটা ভার্ব হিসাবে বসে, আবার অ্যাভেঞ্জ মানেও প্রতিশোধ নেওয়া, এটা ভার্ব হিসাবে বসে, তাহলে তো অ্যান্সার দুটোই হয়। কিন্তু আসলে এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, দেখেন রিভেঞ্জ মানে রিভেঞ্জ যখন নাউন হবে সেটা প্রতিহিংসা, রিভেঞ্জ নাউন হলে প্রতিহিংসা, আর ভার্ব হলে প্রতিশোধ নেওয়া, আর অ্যাভেঞ্জ শুধুমাত্র ভার্ব প্রতিশোধ নেওয়া। কিন্তু রিভেঞ্জ হচ্ছে মানুষের আবেগ বশবর্তী হয়ে অন্যায়ভাবে কারো উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে রিভেঞ্জ, অন্যায়ভাবে ক্ষোভের উপরে, ক্ষোভের বশবর্তী হওয়া প্রতিশোধ নেওয়া হচ্ছে রিভেঞ্জ, অতএব এটা অন্যায়ভাবে প্রতিশোধ নেওয়া, ঠিক আছে। এটা আসলে মানবিক দিক থেকে আপনি এটা রাইট নেই মানুষের উপরে অন্যায়ভাবে প্রতিশোধ নেওয়া। আর অ্যাভেঞ্জ মানে হচ্ছে বৈধভাবে ন্যায়ভাবে প্রতিশোধ নেওয়া, আপনি আপনার আপনার বাবাকে কেউ মেরে ফেলেছে এই কারণে আপনি প্রতিশোধ নেন, এটা আপনার অধিকার। কিন্তু আপনাকে কেউ গালি দিয়েছে, আপনার ভালোর জন্য গালি দিয়েছে,
কিন্তু আপনার ওখানে ক্ষোভ তৈরি হয়েছে, তখন আপনি প্রতিশোধ নিলেন, তখন হবে রিভেঞ্জ। আর আপনি যদি অবশ্যই আপনার প্রতিশোধ নেওয়ার অধিকার আছে, রাইট আছে, তখন হবে অ্যাভেঞ্জ। তাহলে এখানে অ্যান্সার হবে অ্যাভেঞ্জ। আবার এখানে আছে দেখেন টেক রিভেঞ্জ তো হবেই না, কারণ এটাও একটা ভার্ব, এটা ভার্ব, এই কারণে এটা হবে না। আর অ্যাভেঞ্জ ফর, অ্যাভেঞ্জের পর আর প্রিপোজিশন লাগে না, কারণ এটা অ্যান্সার হবে না, এই কারণে অ্যান্সার হচ্ছে অ্যাভেঞ্জ। এটা আপনার মনে রাখবেন, রিভেঞ্জ এবং অ্যাভেঞ্জ, এটা হচ্ছে যে অন্যায়ভাবে প্রতিশোধ নেওয়া, আর এটা হচ্ছে বৈধভাবে, সঠিকভাবে প্রতিশোধ নেওয়া। নেক্সট কোশ্চেন 18 নম্বর, দেখেন হি এনজয়েড হিমসেলফ ইমেন্সলি অ্যাট দ্য পার্টি। ঠিক আছে, এই বাক্যটার কি অর্থ দাঁড়িয়েছে সেটা এখানে বের করতে হবে। তাহলে হি এনজয়েড, সে উপভোগ করেছে, হিমসেলফ, সে নিজে নিজে উপভোগ করেছে, ইমেন্সলি মানে ব্যাপকভাবে, এই ইমেন্সলি শব্দটা ব্যাপকভাবে, অ্যাট দ্য পার্টি, এই পার্টিতে সে ব্যাপকভাবে এনজয় করেছে। তাহলে যদি এনজয় করেছে ব্যাপকভাবে, তাহলে এখানে কি হতে পারে, হি হ্যাড এ হেরিবল, এখানে এই কিন্তু এটা এখানে এই বানানটা এখানে ভুল আছে, এই কারণে এটা হবে না। এখানে হরিবল যদি হইতো তাহলে আমরা বিবেচনা করতাম, যদি এখানে বানানটাই ভুল আছে এই জন্য এই নম্বরটা হবে না। হি হ্যাড এ টেরিবল টাইম, আচ্ছা টেরিবলটা হতে পারে, কিন্তু এই দেখেন টেরিবলটা এখানে পরে আর টাইম বসবে না, এই কারণে অ্যান্সারটা এটা ভুল। হি হ্যাড এ টেরিফিক অ্যাট দ্য পার্টি, এই যে টেরিফিক মানে কিন্তু ভয়ঙ্কর, ভয়ঙ্কর বা ব্যাপকভাবে, ঠিক আছে, তাহলে এটা আজ হতে পারে হি হ্যাড এ টেরিফিং টাইম। ঠিক আছে, এই যে আমি বললাম এটার পরে টাইম আসবে না, টাইম যেহেতু আসবে না তাহলে এটা অ্যান্সার ভুল, তাহলে অ্যান্সার হচ্ছে সি নম্বর, হি হ্যাড এ টেরিফিক অ্যাট দ্য পার্টি। এখানে যদি ভয়ঙ্কর বোঝাচ্ছে, ওই ভয়ঙ্করটা একটা সময় বা ব্যাপকভাবে একটা সময়ের অন্তর্গত আছে, এই কারণে এর পরে আর টাইম আসে না, এই কারণে অ্যান্সার হি হ্যাড এ টেরিফিক অ্যাট দ্য পার্টি, সেই পার্টিটা ভয়ঙ্করভাবে কি করছে, উপভোগ করেছে বা ব্যাপকভাবে উপভোগ করেছে, এই ক্ষেত্রে অ্যান্সারটা সি নম্বর। 19 নম্বর আসেন, হি সেড দ্যাট হি ড্যাশ অ্যাব্রোড লাস্ট মান্থ, সে বলেছে যে সে কি গত মাসে বিদেশে গিয়েছে। এখন এখানে আসেন, যেহেতু এটা পাস্ট ফর্ম, আপনারা অনেকে এখানে অ্যান্সার আপনারা নিতে পারেন ওয়েন টু নিতে পারেন, ঠিক আছে, কিন্তু ওয়েন টু এখানে হবে না, এখানে অতীতের অতীত বোঝাতে এখানে যদি পাস্ট থাকে তাহলে এখানে হয়ে যাবে পাস্ট পারফেক্ট বসবেই। এটা হলো একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে ন্যারেশনের নিয়ম অনুসারে, ন্যারেশনের নিয়ম অনুসারে দেখেন সেইডের পরে যখন দ্যাট আসে, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে কিন্তু পরেরটা অংশটা কিন্তু পাস্ট ইনডিফিনিট স্বাভাবিকভাবে হয়, কিন্তু ওই পাস্ট ইনডিফিনিট অ্যাক্টিভে পাস্ট ইনডিফিনিটে থাকে, আমরা প্যাসিভে পাস্ট ইনডিফিনিটটা পাস্ট পারফেক্টে করে ফেলি, এই কারণে অ্যান্সার হবে হ্যাড বিন টু অথবা হ্যাড বিন ইন, কিন্তু কোথাও যাওয়ার ক্ষেত্রে টু বসে, ইন বসে না, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে হ্যাড বিন টু। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এখানে আপনারা পাস্ট পারফেক্ট বসাবেন। ঠিক আছে, এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকতো তাহলে আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট বসাতাম। ঠিক আছে, 20 নম্বর, I cannot hear what you dash because everything is talking so loudly। ঠিক আছে, I cannot hear আমি শুনতে পারিনি, what you যা তুমি বলেছো, যা বলেছো আমি তা শুনতে পারিনি, কেন শুনতে পারিনি, বিকজ কারণ কি ছিল, এভরিবডি ইজ টকিং সো লাউডলি, সবাই কি জোরে উচ্চ স্বরে কথা বলতেছিল, এই কারণে আমি শুনতে পারিনি। এখন তাহলে আমি এখানে বসবে কি বসবে, এই যে শোনার ক্ষেত্রে, ঠিক আছে, হোয়াট ইউ সেইং, তুমি কি বলেছো, যেহেতু প্রেজেন্ট টেন্স এখানে আছে তাহলে অবশ্যই পরের অংশটা প্রেজেন্টেই বসবে, তাহলে সি নম্বর অ্যান্সার হবে না। ইউর পরে সরাসরি সেইং হবে না, এখানে একটা ফাইনিট ভার্ব লাগবে, এখানে এক্ষেত্রে সেইংটা হবে না, তাহলে অ্যান্সার কি হতে হবে, সেইট, এটা পাস্ট ফর্মে আছে, এটাও হবে না। ঠিক আছে, এটা প্রেজেন্ট টেন্স থাকার কারণে এটাও অবশ্যই প্রেজেন্ট টেন্সেই থাকবে, আর প্রেজেন্ট টেন্স শুধুমাত্র এখানে আছে আর সেইং। আর যেহেতু কথা বলেছে, কথা বলতে চুপ থাকে নেই, কথা চলমান কথা আমি বুঝতে পারিনি, এই চলমান কথার ক্ষেত্রে কন্টিনিউয়াস হবে, এই জন্য হচ্ছে আই ক্যান নট হেয়ার হোয়াট ইউ আর সেইং বিকজ এভরিথিং ইজ টকিং সো লাউডলি। নেক্সট কোশ্চেন 21 নম্বর, এখানে 4টে কোশ্চেন দেওয়া আছে, দিয়ে বলা আছে, 4টে অপশন দিয়ে বলা আছে যে কারেক্ট সেন্টেন্স, কারেক্ট সেন্টেন্স কোনটি, দেখেন হোয়াট আর ইউর প্যারেন্ট। ঠিক আছে, হোয়াট আর ইউর প্যারেন্ট। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, যে বিষয়টা হচ্ছে ইওর, ইওর থাকার কারণে আমরা মনে করতেছি এটা সেকেন্ড পার্সন, এর সাথে আর বসবে, কিন্তু দেখেন এই ইওর পসেসিভের পরে, পসেসিভের পরে পসেসিভ প্লাস এই যে নাউনটা আসে, এই নাউন অনুসারে আপনার ভার্বটি বসবে। তাহলে দেখেন এই যে প্যারেন্ট আছে, এই প্যারেন্টটা হচ্ছে এখানে সিঙ্গুলার, ঠিক আছে, এই কারণে এখানে কিন্তু আর হবে না, এখানে এখানে হবে, হতে পারে ইজ হতে পারে, এই কারণে অ্যান্সারটা এটা ভুল, হোয়াট আর
ইওর প্যারেন্ট হবে না, হোয়াট ইজ ইওর প্যারেন্ট হবে, এই কারণে এটা ভুল। তারপরে আসেন বি নম্বরে, হোয়াট ডাজ ইওর প্যারেন্ট ডু। দেখেন এখানে ইওর প্যারেন্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, তাহলে এখানে এর সাথে ডাজ বসতে পারে। আর এখানে আরেকটি ট্রিকি আছে, প্যারেন্ট। দেখেন প্যারেন্ট আর প্যারেন্টস, এই প্যারেন্ট মানে শুধু পিতা অথবা মাতা, প্যারেন্ট মানে পিতা অথবা মাতা, এটা কিন্তু সিঙ্গুলার। আর প্যারেন্টস, প্যারেন্টস কিন্তু প্লুরাল, এখানে পিতা ও মাতা। প্যারেন্টস মানে পিতা ও মাতা, এস থাকলে পিতা ও মাতা, আর শুধু প্যারেন্ট থাকলে পিতা অথবা মাতা। তাহলে যেহেতু এখানে প্যারেন্ট আছে তাহলে সিঙ্গুলার, তাহলে এখানে ডাজ বসছে, তাহলে এটা হতে পারে। সি নম্বর আসেন, হোয়াট ইজ ইওর প্যারেন্টস। এখানে দেখেন এস যুক্ত আছে, এখানে এস যুক্ত আছে, এস যুক্ত থাকার কারণে এটা হবে প্লুরাল। এটা যেহেতু প্লুরাল হবে তার ভার্বটা হবে প্লুরাল, এখানে আবার হয়ে যাবে কিন্তু আর। ঠিক আছে, হোয়াট আর ইওর প্যারেন্টস, তাহলে এই বাক্যটা ঠিক হতো। বা ডি নম্বর দেখেন, হোয়াট ডু ইওর প্যারেন্টস ডু। ঠিক আছে, এখন এই যে পিতা আছে, ঠিক আছে, এই প্যারেন্টস ডু, ঠিক আছে, আপনার বাবা কি করে, এখানে প্লুরাল, এখানে ঠিক আছে, এখানে আসতে পারে, ঠিক আছে। কিন্তু বিষয় হচ্ছে যে এই যে আপনার এখানে বলা হচ্ছে যে আপনার পিতা কি করে বা আপনার মাতা কি করে, এক্ষেত্রে এখানে আপনাকে প্যারেন্টস নেওয়া যাবে না, প্যারেন্ট নিতে হবে, নাম্বার ওয়ান কথা। নাম্বার টু কথা, যেহেতু এটা সিঙ্গুলার, এক্ষেত্রে আপনাকে ডাস নিতে হবে এ কারণে। আর এখানে আরেকটা কথা আছে, যেমন হোয়াট ইজ ইউর ফাদার, এখানে বলা হয় থাকে হোয়াট ইজ ইউর ফাদার মানে আপনার বাবা কি করে, ঠিক আছে, কিন্তু এটা হলো একটা ইনফর্মাল কথা। আর যখন আপনি ফর্মালি কথা বলতে চাবেন তখন বলতে হবে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, আপনার বাবা কি করে, ঠিক আছে। তাহলে এই কারণে অ্যান্সার ফর্মালি কথা বলার ক্ষেত্রে আপনাকে নিয়ে আসতে হবে এই যে ডাস কথাটা নিয়ে আসতে হবে। হোয়াট ডাস ইওর প্যারেন্ট ডু, আপনার পিতা কি করে অথবা আপনার মাতা কি করে। তাহলে এখানে বি আর সি এর মধ্যে আমাদের, এখানে বি আর সি, এ বি শেষ, এখন বি আর সি, এখন বি এর মধ্যে, বি আর ডি এর মধ্যে এখন দেখেন হোয়াট ডাজ ইওর প্যারেন্ট, এই প্যারেন্টটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার হওয়ার কারণে আমরা কি নিতে পারবো, ডাস নেব, ডু নিতে পারবো না। আবার ডিতে দেখেন হোয়াট ডু ইওর প্যারেন্ট ডু, এই যে প্যারেন্ট আছে এটা হলো কি হলো, এটা কিন্তু সিঙ্গুলার, এই সিঙ্গুলার হওয়ার কারণে এখানে আমাকে ডাস নিতে হবে, কিন্তু এখানে আছে ডু, ঠিক আছে, এই কারণে এই ডি নম্বর অ্যান্সারটাও হচ্ছে ভুল। তাহলে অ্যান্সার হচ্ছে বি নম্বর, তাহলে হোয়াট ডাজ ইওর প্যারেন্ট ডু। আপনার এখানে মূল কথা হচ্ছে যে আপনাকে প্যারেন্ট আর প্যারেন্টস আপনাকে দেখতে হবে, প্যারেন্টটা হচ্ছে পিতা অথবা মাতা, আর প্যারেন্টস মানে হচ্ছে পিতা ও মাতা, ঠিক আছে। আপনি এটা যখন ক্লিয়ার হবেন তাহলে এটা আপনার পারা সহজ হয়ে যাবে। এখন আসেন নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, ইফ ইউ ওয়ান্ট দ্য জব, আপনি যদি জবটি পেতে চান, ইউ নিড টু স্ট্রাইক, আপনাকে আঘাত করতে হবে, হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহাটা গরম থাকে। এখানে এখানে কি বোঝাচ্ছে সেটা অনুযায়ী আপনাকে অ্যান্সারটা লিখতে হবে। এখানে বড় হওয়ার কারণে শুধু আমরা শুধু অ্যান্সারটাই লিখেছি, জাস্ট আপনাকে এটা যেহেতু একটা ভোকাবুলারি বেস কোশ্চেন এবং আপনাকে এখানে অর্থ আপনাকে বুঝতে হবে, আপনি যেন অর্থ করতে পারেন সে ধরনের একটা কোশ্চেন। দেখেন ইফ ইউ ওয়ান্ট দ্য জব, যদি আপনি চাকরি পেতে চান তাহলে কি হবে, ইউ নিড টু স্ট্রাইক, আপনাকে আঘাত করতে হবে, কিন্তু হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহা গরম থাকে। আমরা জানি যখন কামার যখন লোহা গরম করে থাকে তখন কিন্তু লোহাকে পিটায় পিটায় কোনো জিনিস তৈরি করা হওয়া যায়। এই বাক্যের অর্থ হচ্ছে যে ঝোপ বুঝে কোপ মারা অথবা সুযোগের সঠিক ব্যবহার করা। সুযোগের সঠিক ব্যবহার আপনি যদি করতে চান তাহলে কিন্তু আপনি ভালো সাকসেস হতে পারবেন, আপনি জব পাবেন বা কোনো কিছুতে সফল হতে পারবেন। এই কারণে এখানে এটার অ্যান্সারটা হচ্ছে ইউ নিড টু অ্যাক্ট কুইকলি, আপনাকে দ্রুত কাজ করতে হবে, হোয়াইল দ্য অপরচুনিটি ইজ স্টিল অ্যাভেলেবল, যখন আপনার সুযোগ আপনার থাকবে, আপনার সুযোগ যখন অ্যাভেলেবল থাকবে তখনই আপনাকে ওই সুযোগটাকে দ্রুত গ্রহণ করতে হবে। এটাই হলো ঝোপ বুঝে কোপ মারা অথবা সুযোগের সদ্ব্যবহার করা। এই ধরনের একটা কোশ্চেন ছিল। 23 নম্বর কোশ্চেন দেখেন, দ্য অ্যান্টোনিম অফ সেক্রেট, এই সেক্রেট শব্দের অর্থ কি। সেক্রেট শব্দের অর্থ হচ্ছে পবিত্র, এটা একটা সিনোনিম চেয়েছে, তা পবিত্র ইন, সরি এটা এর পবিত্র এর অ্যান্টোনিম চেয়েছে, তবে ইন অ্যাভেলেবল মানে কি যে সচরাচর যেটা পাওয়া যায় না, সরি ইনভাইলেবল মানে, ভাইলেবল মানে হচ্ছে সংঘর্ষ, আর ইনভাইলেবল মানে অসংঘর্ষ, ঠিক আছে, যেটা সংঘর্ষ নয়। ঠিক, এক্সাম্পট মানে হচ্ছে অব্যাহতি দেওয়া, আর ব্লাসফেমাস মানে হচ্ছে কুখ্যাত, আর পিওর, পিওর মানে হচ্ছে পরিশুদ্ধ। তাহলে এখানে তো সেক্রেট মানে পবিত্র আর পিওর মানে কিন্তু শুদ্ধ, যেহেতু এখানে অ্যান্টোনিম চেয়েছে তাহলে পিওরটা হবে না, এক্সাম না অব্যাহতি এটা দেওয়া হবে না, তবে ইনভায়োলেবল অসংঘর্ষণীয় ওটাও হবে না, এটা ব্লাসফেমাস মানে হচ্ছে কুখ্যাত, এইটাই হবে। আমার অনেকে বলে ব্লাসফেমাস আইন, কুখ্যাত আইন, এই ওইখানে ব্লাসফেমাস বসে, ঠিক আছে। 24 নম্বর দেখেন, এ কে ফজলুল হক ওয়াজ দ্য টাইগার অফ বেঙ্গল, একে একে ফজলুল হক ছিলেন বাংলার
বাঘ, একে ফজলুল হোসেন বাংলার বাঘ। এখন এইটা আসলে ইংলিশ যে আমাদের লিটারেচার আছে, সেই লিটারেচার কিছু টার্ম আছে, সেই টার্মে কোনটা কি ধরনের কাউকে তুলনা করার অর্থে অর্থে বা কোনো দৃশ্য উপস্থাপন করা অর্থে আমরা কি আঙ্গিকে সেটা উপস্থাপন করি, সেক্ষেত্রে একটা লিটারেচার টার্ম এখানে একটা কোশ্চেন এসেছে। এখানে মনে রাখবেন, যদি সমজাতীয় জিনিসের মধ্যে তুলনা বোঝায় তাহলে সেটাকে বলে সিমিলি, আর অসম জিনিসের মধ্যে তুলনা বোঝালে হয়ে যায় মেটাফোর। ঠিক আছে? আর ইলুশন হচ্ছে অলীক কল্পনা থেকে আমরা যদি কোনো কিছু লিখি, যে আমি যদি আকাশ হতে পারতাম, ঠিক আছে, তোমার জন্য আমি তারা হয়ে যাব, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে এলিউশন বসে। আর পার্সোনিফিকেশন মানে হচ্ছে কোনো ব্যক্তি কিন্তু যখন কোনো চরিত্র তৈরি করে তখন বলে পার্সোনিফিকেশন। ঠিক আছে, তাহলে সি আর ডি তো হবে না, এখানে সিমিলি অথবা মেটাফোর। এখন দেখেন, বাংলায় যে সমাজ আছে, সমাসের ক্ষেত্রে কর্মধারা সমাসের ক্ষেত্রে একটা কথা আছে যে সিংহের উপমান সমাস, উপমান কর্মধারা আর উপমিত কর্মধারায়। এই যে উপমান মিল থাকলে হয়ে যায় উপমান, আর মিল না থাকলে উপমিত। যেমন তুষারের ন্যায় শুভ্র, মিল আছে, এই যখন মিল থাকে তখন হবে সিমিলি, আর যখন মিল থাকে না তখন হয়ে যায় মেটাফোর। যেমন সিংহের ন্যায় পুরুষ, সিংহ আর পুরুষ কখনো সাদৃশ্য হয় না। ঠিক আছে, এই উপমান আপনারা এই সমাজটা যদি বুঝে থাকেন এটাও বুঝবেন। আর সহজ ক্ষেত্রে হচ্ছে দুটি জিনিসের মধ্যে যদি সংঘর্ষ, যদি সম্পর্ক থাকে, যদি এটা বাস্তবে যদি কল্পনা করা যায় তাহলে হবে সিমিলি, আর অবাস্তব জিনিসের সাথে কল্পনা করলে হ্যাজ এ মেটাফোর। মানুষের সাথে বাঘের তুলনা, এটা অসম তুলনা, এই কারণে হচ্ছে মেটাফোর। আর লাস্ট একটা কোশ্চেন ছিল, বানান ছিল। ঠিক আছে, বানানটা নিয়ে আমি কিছু বললাম না, বানান একটা মুখস্থ টাইপ কোশ্চেন। ঠিক আছে, ডিসিমিনেশন, DISSIMINATION, ঠিক আছে, এটা একটা বানান। এই আজকে 2022 সাল ভিত্তিক ব্যাংকের যে অফিসার জেনারেল যে ইংলিশের উপরে 25টা কোশ্চেন ছিল, এই 25টা কোশ্চেন সলভ করার চেষ্টা করলাম। আশা করি আপনারা উপকৃত হতে পেরেছেন। ধন্যবাদ।